হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। আসন্ন বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার স্কোয়াড এখনও পাবলিশ হয়নি। ফাইনাল স্কোয়াড 26 প্লেয়ার রাখা হবে। তো এই স্কোয়াডটা 28 তারিখ অথবা 29 তারিখে পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে। লিওনেল স্কালোনি এখন অবধি প্লেয়ারদের কন্ডিশন পর্যবেক্ষণ করতেছে, ফিটনেস বিশেষ করে মনিটরিংয়ে আসতেছে। একই সাথে ইনজুরির যে বিষয়টা, অনেকেই রিকভার করতেছে, আবার অনেকেই মানে সেই প্রসেসের মধ্যে আছে, ইনজুরি রিকভারিং যে প্রসেসটা সেটার মধ্যে। তো আমরা দেখতেছি যে লিওনেল স্কালোনি একটু টাইম নিতেছে। অনেকগুলা টিমের ফাইনাল স্কোয়াড পাবলিশ হয়ে গেছে। লিওনেল স্কালোনি এই জায়গাতে একটু সময় নিচ্ছে। সময় নেওয়াটা খারাপ না, আবার খুব বেশি পরিমাণ যে ভালো হইতেছে সেটাও না। তবে প্লেয়ারদের জন্য এটা একটু মানে চিন্তার যে কে আসতেছে কে না। আমরা যদি 14 to 15 অথবা মানে 15-16টা প্লেয়ারের কথা বলি যারা মোটামুটি নিশ্চিত, বিশেষ করে আমরা এরকম বলতে পারবো যে 14-15টা প্লেয়ার যারা মোটামুটি নিশ্চিত অথবা তারা থাকবে। কিছু সংখ্যক প্লেয়ার আছে বাকিগুলা, যেমন বাকি 10টা 8টা প্লেয়ার, এদের মানে 8 থেকে 10টা এই সংখ্যক প্লেয়ারের মানে উপরে নজরদারি চলতেছে। এখান থেকে কে আসবে না আসবে সেইটা একটা মানে চিন্তার বিষয়। 55 জন প্লেয়ারের প্রাথমিক স্কোয়াড পাবলিশ করা হয়েছিল। তো এই জায়গা থেকে এখানে আমরা দেখতেছি যে বুয়েন্দিয়াও আছে এই 55 প্লেয়ার্সের মধ্যে। উল্লেখযোগ্য প্লেয়ারের মধ্যে শুধু পাওলো দিবালা, তাকে আমরা দেখতেছি না, তার ইনজুরি সংক্রান্ত প্রবলেম ছিল। যারা এই বিষয়টা জানেন, যে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে বা অনেকে ভাবতে পারেন যে পাওলো দিবালাকে কেন বাদ দিল, মানে সে ফাইনাল স্কোয়াডে আসার আর কোনো সম্ভাবনা নাই, যেহেতু সে প্রাথমিক স্কোয়াডে ছিল না। এই প্রাথমিক স্কোয়াডটা তো জমা দেওয়া হয়েছে ফিফার কাছে। তো এই জায়গা থেকেই ফাইনাল স্কোয়াড গঠন করতে হবে বা প্লেয়ারদেরকে নিয়ে আসতে হবে। তো পাওলো দিবালার বিষয়টা হলো, সে ইনজুরিতে ছিল লম্বা সময়। এখন অবধি আমরা দেখতেছি যে তার ভেতরে সমস্যা আছে, সে এইটার ভেতর দিয়ে যাইতেছে। তো ইনজুরি সংক্রান্ত প্লেয়ার দিয়ে তো দল গঠন করা কোনোভাবেই সম্ভব না। তো মূলত এই কারণেই সে বাদ পড়ছে। যদি ফিট থাকতো, মাঠের মধ্যে যদি তাকে আমরা 70 থেকে 75 মিনিট রেগুলার দেখতাম, তাহলে তার সম্ভাবনা ছিল। তো তার কোনো সম্ভাবনাই নাই, মানে আগেও ছিল না। 55 জনের দল থেকে বাদ পড়ছে, অতএব ফাইনাল স্কোয়াডে আসার কোনো সম্ভাবনা নাই। বুয়েন্দিয়াকে আমরা দেখতেছি আস্তন ভিলাতে খুবই ভালো করতেছে। তারা উয়েফা ইউরোপা লিগ উইন করছে ফ্রেইবার্গের এগেনস্টে খেলে। তো ওই ম্যাচটাতে তার স্কোর ছিল, অ্যাসিস্টও ছিল, ভালো করতেছে। তো এই প্লেয়ারটাকে নিয়ে চিন্তা করতে হবে লিওনেল স্কালোনির তথা কোচিং স্টাফদের। তার কারণ হলো, বুয়েন্দিয়াকে যে খুব বেশি পরিমাণ সুযোগ দিছে লিওনেল স্কালোনি, এইটা মানে মনে করার কোনো কারণ নাই, এইটা বলার মতো কোনো সুযোগ নাই। তো এই মুহূর্তে এসে বুয়েন্দিয়ার ফিটনেস ভালো, মাঠের মধ্যেও আছে রেগুলারলি, এগুলাকে বিবেচনায় নিতে হবে। অপরদিকে যদি আমরা তার কম্পিটিটর দেখি, বুয়েন্দিয়া তো আর লিওনেল মেসির সাথে মানে সরি, লিওনেল মেসির হিসাবটা আলাদা। সে তো আর হুলিয়ান আলভারেজের সাথে ফাইট করতেছে না। তার পজিশন পাইতে হলে কিংবা স্পট পাইতে হলে এক্স্যাক্ট পজিশন কিংবা ওই জায়গাতে দেখতে হবে যে সে কার সাথে ফাইট করতেছে। তো বুয়েন্দিয়া এই মুহূর্তে অনেকটাই কাউন্টিংয়ের বাইরে। মানে আমরা যদি অটো চয়েস, আমি যে শুরুতেই বলছি যে 14-15টা প্লেয়ার আছে, 16টা প্লেয়ার আছে যারা মোটামুটি নিশ্চিত। তো এই নিশ্চিত প্লেয়ারদের বাইরে আছে। তার কারণ হলো, আমরা যদি আর্জেন্টিনার মানে জার্নিটা দেখি, প্লেয়াররা দলে আসতেছে, খেলতেছে, আবার যাইতেছে, এই যে ধারাটা আছে, এই ধারাবাহিক অবস্থাটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে বুয়েন্দিয়াকে এই ধারার মধ্যে আমরা দেখি না। কিন্তু সে বর্তমান সময়ে ভালো পারফর্ম করার কারণে তার এক্সিস্টেন্সিটা সে খুব ভালোভাবে জানান দিচ্ছে। মূলত এই কারণেই তাকে বিবেচনায় নেওয়া লাগতেছে। সে অবশ্যই ফাইট করবে। যদি আমরা বলি, তাহলে আমি বলবো যে জিওভানি লো সেলসো, প্রেস্টিয়ানি, জুলিয়ানো সিমিউনে, এই যে প্লেয়ারগুলো আছে, এদের সাথে মূলত সে ফাইট করবে 26 টিমে আসতে হলে। বুয়েন্দিয়া মূলত এই প্লেয়ারগুলোর সাথে ফাইট করবে। বিশেষ করে জিওভানি লো সেলসো প্লেয়ারটা
তার কম্পিটিটর হয়ে দাঁড়াইছে এই মুহূর্তে। তারা দুইজন মুখোমুখি, দুইজনের দুইজনকে দলে রাখা কোনোভাবেই সম্ভব না। স্পট কিন্তু একদম সীমিত। আমরা ভ্যালেন্টিনো বার্কোকে নিয়ে অনেক কথা শুনতেছি, আমি জানি না ভ্যালেন্টিনো বার্কো থাকতে পারবে কিনা। তার কারণ হলো নিকো পাজ মোটামুটি নিশ্চিত, শিওর হয়ে গেছে। আমরা যদি মাস্তাতৌনের কথা বলি তাহলে তার নিশ্চয়তা নাই। আলমাদা কিন্তু নিশ্চিত, তাহলে আলমাদা নিশ্চিত, নিকো পাজ নিশ্চিত, ওইদিকে গঞ্জালেস, নিকো গঞ্জালেস নিশ্চিত। তো এই প্লেয়ারগুলো মোটামুটি নিশ্চয়তার ভেতরেই আছে। যখন এই প্লেয়ারগুলোকে নিশ্চয়তা দেওয়া যায় অথবা এরা থাকবে বলা যায়, তখন দেখা যায় যে স্পটটা আর ন্যারো হয়ে আসতেছে, ছোটো হয়ে আসতেছে, স্পট খালি হচ্ছে না, বরাট হয়ে যাইতেছে। তখন জিওভানি লো সেলসো, বুয়েন্দিয়া, এদের সবাইকে ইনক্লুড করার বিষয়টা আমরা ভাবতে পারি না। এদের থেকে যে কোনো একজন আসবে। বুয়েন্দিয়া কিন্তু এই যে বললাম কাউন্টিংয়ে ছিল না, কিন্তু এই মুহূর্তে চলে আসছে। আমরা যখন যখন কথা বলতেছি এই মুহূর্তে, আমরা যদি তার রিসেন্ট অবস্থাটা দেখি, সে কিন্তু এই যে তাদের ওয়েফা ইউরোপা লিগের জার্নি, এটা একটা ইউরোপিয়ান কাপ ক্লাবের জন্য। তো এখানে শুধু নিজেদের ডোমেস্টিক যে ক্লাবগুলো আছে তাদের এগেনস্টে ফাইট দেওয়া লাগে, ব্যাপারটা এমন না। আমরা জানি পুরো ইউরোপের টিমের এগেনস্টে ফাইট দিতে হয়। তো সবার এগেনস্টে বুয়েন্দিয়া খেলছে, তার জার্নিটা ভালো ছিল, সবগুলোকে আমাদের বিবেচনায় নিতে হবে। বুয়েন্দিয়া এই মুহূর্তে স্পটলাইটে চলে আসছে। আমি জানি না জিওভানি লো সেলসো আসতে পারবে কি না, তবে দেখা যাক এই বিষয়টা কী হয়। আমরা 28 তারিখে জানতে পারবো অথবা 29 তারিখ লিওনেল স্কালোনি ডাকবে। তবে আমি মনে করতেছি যে ফ্রেন্ডলি গেম দুইটা আছে, এই দুইটাকে একটা হন্ডুরাসের এগেনস্টে আর একটা আইসল্যান্ডের এগেনস্টে। তো হন্ডুরাস এবং আইসল্যান্ডের বিপক্ষে মূলত মেইন টিম নিয়েই মাঠের মধ্যে নামবে লিওনেল স্কালোনি, যারা আলজেরিয়ার এগেনস্টে প্রথম ম্যাচটা খেলবে ওয়ার্ল্ড কাপের। 3টা ম্যাচ আছে গ্রুপ পর্বে। তো মেইন টিমগুলা ওই সময় থেকেই রেডি হওয়া শুরু হয়ে যাবে আসন্ন যেই দুইটা ফ্রেন্ডলি গেম আছে। আমি মনে করতেছি যে বুয়েন্দিয়াকে যদি মানে 6 তারিখ এবং 9 তারিখে দুইটা ম্যাচ, তাহলে 28-29 তারিখে যখন মানে টিমটা মানে ঘোষণা করা হচ্ছে, তার মানে মোটামুটি রেডি হয়ে যাইতেছে টিম। এই যে দুইটা ফ্রেন্ডলি গেম আসতেছে, এই দুইটা ফ্রেন্ডলি গেমে কোনো প্লেয়ারকে আর মানে বাজিয়ে দেখার কোনো কিছু নাই, ইতিমধ্যেই সব পরীক্ষা নিরীক্ষা হয়ে যাইতেছে। তাহলে আমরা ধরতেই পারি যে ফ্রেন্ডলি গেম যে দুইটা আসতেছে, এই ফ্রেন্ডলি গেম দুইটাতে মেইন টিমে খেলবে যারা একদম প্রিপেয়ার্ড হয়ে যাবে একদম ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য। তো আর বাজিয়ে দেখার কোনো সুযোগ নেই। লিওনেল স্কালোনি যা করার ইতিমধ্যেই করে ফেলছে, আমার কাছে মনে হয় যে ডিসিশন মেক করে ফেলছে। জুলিয়ানো সিমিওনে প্লেয়ারটার জন্য মানে চিন্তা আছে আমার, তার কারণ হলো একটু আগে অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা ছিল, তো ওইখানে সে খেলতেছে বা আছে ভালো, তার যে মানে কনসিস্টেন্টলি মাঠের মধ্যে আছে, ফিটনেস ভালো। আবার আমরা যদি জুলিয়ানো সিমিওনে এর একটু দেখি পেছন, আর্জেন্টিনার সাথে তার জার্নিটা মোটামুটি বলা যায় যে যখনই সুযোগ পাইছে সে তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে। এখন বাকিটা নির্ভর করতেছে কোচিং স্টাফদের উপর, তারা কিভাবে চিন্তা করবে। জুলিয়ানো সিমিওনে, জিওভানি লো সেলসো, বুয়েন্দিয়া, তিনটাই যে থাকবে তার কোনো গ্যারান্টি নাই, একটা থাকতে পারে আমার কাছে মনে হচ্ছে। এখন যদি পরিকল্পনা অন্যভাবে করা হয় বা চিন্তা যদি অন্য কোনোভাবে হয়, মানে নির্দিষ্ট প্লেয়ারকে রাখতেই হবে, এই প্লেয়ারটাকে রাখতেই হবে, তাহলে পরিকল্পনাতে সামান্য পরিবর্তন আনতে হবে। লিওনেল স্কালোনি যদি তার পরিকল্পনা থেকে না সরে, তাহলে সবাইকে নেয়ার কোনো সুযোগই নাই। আমরা সেটা দেখতেছিও না, ওইটা মনে করার কোনো কারণ আছে বলে মনে করতেছি না। এখন দেখা যাক 28-29 তারিখে দল গঠন হবে, আমরা কাকে পাইতে যাইতেছি। হুয়ান মুসো খেলতেছে একটানা, ও নিশ্চিত দলের মধ্যে থাকবে, এটা কোনো মানে এখানে আর যদি কিন্তু নাই। আমরা অপেক্ষায় আছি স্কোয়াড ঘোষণার, এখন দেখতে হবে যে আসলে কারা বাদ পড়ে কারা আসে। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।